আমাদের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যে থাকছেন না, তাকে যে এই পদে রাখা হবে না তা অনেক আগে থেকে মোটামুটি আমরা ধরে নিয়েছি এবং নিশ্চিতভাবে তাকে রাখা হবে না। এখনো পর্যন্ত তাকে রাখা হয়েছে সাংবিধানিক কিছু কাজকর্ম করিয়ে নেওয়ার জন্য, সাংবিধানিক কিছু নথিপত্রে তার স্বাক্ষর নেওয়ার জন্য। কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা নিয়ে এর মধ্যে নানান ধরনের গুঞ্জন উঠেছে। কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়া নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে। রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া, এরকম একটা খবর বণিক বার্তায় এসছে। বণিক বার্তা না হলে খবরটাকে আমি গুরুত্ব দিতাম না, এবং এই খবর বণিক বার্তায় আসার ফলে যে ইঙ্গিতটা আছে, যেটা আলোচনা অনেকে করছেন, সেটা যদি হয়ে থাকে সেটা নিয়ে আমার খুব সিরিয়াস অবজারভেশন আছে, আপত্তি আছে, আমি এভাবে বলতে চাই। অনেকে ইন্টারপ্রেট করছেন যেন ওয়াহাব মিয়া পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। মনে হচ্ছে রাষ্ট্রপতির একটা পরিবর্তনের সম্ভাবনা আছে। দর্শক, অবশেষে কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন? তিনি যদি পদত্যাগ করেন তাহলে কে হতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতি, তা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমাদের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যে থাকছেন না, তাকে যে এই পদে রাখা হবে না তা অনেক আগে থেকে মোটামুটি আমরা ধরে নিয়েছি এবং নিশ্চিতভাবে তাকে রাখা হবে না। এখনো পর্যন্ত তাকে রাখা হয়েছে সাংবিধানিক কিছু কাজকর্ম করিয়ে নেওয়ার জন্য, সাংবিধানিক কিছু নথিপত্রে তার স্বাক্ষর নেওয়ার জন্য। কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা নিয়ে এর মধ্যে নানান ধরনের গুঞ্জন উঠেছে। কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, কাকে নিয়োগ দেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়া নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে, সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক চলছে। আমরা তো জানি যে যদি সংসদ বহাল থাকতো তাহলে চলমান বা বর্তমান রাষ্ট্রপতি যদি কোনো কারণে তার কাজকর্ম চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন বা অসুস্থতাজনিত কারণে তিনি অক্ষমতা প্রকাশ করেন, অথবা তিনি যে কোনো কারণে পদত্যাগ করে বসেন, অথবা তার মৃত্যু ঘটে, তাহলে সেক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকার তার দায়িত্বে স্থলাভিষিক্ত হবেন অথবা তার দায়িত্ব তিনি পালন করবেন। স্পিকারও যদি এই ধরনের কোনো সমস্যায় থাকেন বা তার অনুপস্থিতি থাকে, সেক্ষেত্রে ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। কিন্তু এখন তো সংসদ নেই, কোন প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হবে এ নিয়ে তুমুল বিতর্ক চলছে, নানান ধরনের আলোচনা চলছে। তবে যতটুকু শোনা গেছে যে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হবে এক্ষেত্রে যে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যেতে পারে। যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, হচ্ছে আমাদের সংবিধানের সর্বোচ্চ রক্ষক এবং সব কিছু বিষয়ে ব্যাখ্যাদাতা, তো নিশ্চয়ই কোনো ধরনের সাংবিধানিক সংকট তৈরি হলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে, খুব স্বাভাবিক। কিন্তু কে হচ্ছেন রাষ্ট্রপতি, কার নামটি এর মধ্যে বেশি শোনা যাচ্ছে, নিশ্চয়ই আপনারাও জেনেছিলেন এর মধ্যে, বা যে নামটি এর মধ্যে নানানভাবে গুঞ্জন তৈরি করেছে, তা হচ্ছে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। তার নামই এখন বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। এটি ভারত এবং বাংলাদেশেরও কয়েকটি গণমাধ্যমে এসেছে তার নাম। আব্দুল ওয়াহাব মিয়া বিভিন্ন কারণে আলোচিত এবং বিতর্কিত। আমি সমালোচিত বলছি না, আলোচিত এবং বিতর্কিত। কেন বিতর্কিত এবং আলোচিত সে বিষয়ে পরে আসছি, কিন্তু এই কথা তো সত্য। 5 আগস্ট পট পরিবর্তনের পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে নানান পর্যায়ের কর্মকর্তারা যারা পদত্যাগে বাধ্য হয়েছেন অথবা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, সেই শূন্য স্থানগুলোতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই বিতর্কের ঊর্ধ্বে নন। তাদের কারো কারো নিয়োগে গণমানুষ যেমন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইতিবাচকভাবে, আবার অনেকে ধাক্কাও খেয়েছেন। এরকম পদ ধরে ধরে, নাম ধরে ধরে বলা যায়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধানরা কেউ বাধ্য হয়ে পদত্যাগ করেছেন, কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, এবং সেসব জায়গাতে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেগুলো বিতর্কের বাইরে নয়। তো রাষ্ট্রপতি পদে যদি কাউকে নিয়োগ দেওয়া হয়, নিশ্চয়ই অবিতর্কিত এবং তুমুলভাবে ইতিবাচক অনেকেই রয়েছেন। কিন্তু আব্দুল ওয়াহাব মিয়ার নাম যেহেতু এসেছে, তাকে অনেকে আলোচিত বলছেন এবং বিতর্কিত বলছেন। কেন বিতর্কিত এবং আলোচিত? এবং ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি কোন সময় ছিলেন? যখন 2017 সালে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাকে ছুটি নিতে হলো, ছুটি নিতে বাধ্য করা হলো সরকারের পক্ষ থেকে। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে তুমুল একটা মুখোমুখি অবস্থানে তাকে দাঁড় করানো হয়েছিল সরকারের বিপরীতে, এবং তাকে গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে যেভাবে অস্ত্রের মুখে তাকে বিদেশে চলে যেতে বাধ্য করলেন, সেসব কাহিনী তো আমরা জানি। এবং তিনি বিদেশে গিয়ে ছুটিতে
থেকে তার পদত্যাগপত্র যথারীতি পাঠালেন এবং তারপরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে আব্দুল ওয়াহাব মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হলো এবং তখন অনেকেই ধারণা ছিল হয়তো তাকেই প্রধান বিচারপতি করে প্রজ্ঞাপন জারি করা হবে, কিন্তু আমরা দেখলাম যে 2 মাসও তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে পারলেন না ভারপ্রাপ্ত হিসেবেও। তার জায়গায় এলেন সৈয়দ মাহমুদ হাসান। আব্দুল ওয়াহাব মিয়ার উপরে কেন আওয়ামী লীগ সরকার আস্থা বা বিশ্বাস স্থাপন করতে পারেনি? তাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছিল জ্যেষ্ঠতার ভিত্তিতে আপিল বিভাগের, কিন্তু চূড়ান্তভাবে তিনি সেই পদটি পেলেন না। না পাওয়ার কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ক্ষেত্রে যে রায় খায়রুল হক সাহেব দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি, তার নেতৃত্বে যে আপিল বিভাগে বেঞ্চ ছিল তার মধ্যে যে 2-1 জন বিরোধিতা করেছিলেন তার একজন হচ্ছে আব্দুল ওয়াহাব মিয়া। তিনি বলেছেন না, তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখা উচিত। আরেকটি কারণে তিনি বিশেষভাবে আওয়ামী লীগের চক্ষুশূল হয়েছিলেন, সেটি হচ্ছে আব্দুল কাদের মোল্লা, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, যুদ্ধাপরাধের দায়ে যার ফাঁসি হলো, তার তো প্রথমে যাবজ্জীবন হয়েছিল। এই যাবজ্জীবন দণ্ডের বিপরীতে যখন আপিল করা হলো সরকারের পক্ষ থেকে, তখন যে তার ফাঁসির রায় দেওয়া হলো, সেই ফাঁসির রায়ের বিপরীতে ছিলেন একমাত্র আব্দুল ওয়াহাব মিয়া। তো খুব স্বাভাবিকভাবে তার উপরে তো আস্থা রাখতে পারে না আওয়ামী লীগ। এবং আব্দুল ওয়াহাব মিয়াকে যখন সরিয়ে দেওয়া হলো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থেকে, তার তো আপিল বিভাগে ফিরে যাওয়ার কথা, কিন্তু তা না করে তিনি তার পরদিনই কিন্তু পদত্যাগ করেছিলেন। এখন বিষয় হচ্ছে যে সবাই এই বিষয়টি নিয়ে হয়তো এর মধ্যে বিতর্ক শুরু করেছেন, বা বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগের বিষয়গুলো নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারা গণমাধ্যমে ভাইরাল হচ্ছে, সেটি নিয়ে ভারতের কোনো গণমাধ্যম আবার প্রশ্ন তুলেছে যে হাসিনা সরকারের আস্থাভাজন বা হাসিনার খুব কাছের লোক শাহাবুদ্দিন চুপ্পু, যিনি যাতে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য হন, এই জন্য তার বিরুদ্ধে অভিযোগগুলো ভাইরাল করা হচ্ছে, তাকে বিতর্কিত করা হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে কতটা ফেরেস্তা বা তার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ রয়েছে, এগুলো তো নতুন কিছু নয়। অনেক আগে থেকে তিনি যখন দুদকের কমিশনার ছিলেন, তিনি এস আলম গ্রুপের কাজ করেছেন, এস আলম গ্রুপের দখলকৃত প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, এবং শোনা যায় যে এস আলম গ্রুপ যে লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছে, ব্যাংক খেয়ে ফেলেছে 6 থেকে 7টি, তার অন্যতম সহযোগী এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। অতএব আর তাকে তো এমনিতেই সরতে হবে, তার উপরে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করার তো কোনো বিষয় নেই যে তিনি যাতে পদত্যাগ করান, এই জন্য একটি গ্রাউন্ড তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপন করে, সেগুলো তো কোনো কারণ নেই। দেখলাম আমাদের সাংবিধানিক আরেক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন। এখানে তো উল্টোটা ঘটেছিল, তাদেরকেও হয়তো একটা সিগনালে পরে পদত্যাগ করতে হয়েছে, উপায় নেই তো। আর সিগনালে করে পরে পদত্যাগ করলে এটি নিয়ে তো প্রশ্ন তেমন একটা উত্থাপিত হচ্ছে না, বরঞ্চ সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়াল তিনি নিজেই চেষ্টা করছিলেন কিভাবে সরকারকে বিতর্কিত করা যায়, কিভাবে নির্বাচন কমিশনে নিজেদেরকে টিকিয়ে রাখা যায়। তিনি 2টি পত্রিকায় আর্টিকেল লিখলেন, সেখানে সংবিধানকে বিতর্কিত করলেন, নানা আনুষ্ঠানিকমূলক প্রশ্ন উত্থাপন করলেন, কিন্তু তাকে তো সত্য হয়েছে, তিনি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে তো এই ধরনের কোনো অভিযোগ কঠিন অভিযোগ, সে পুরনো অভিযোগ যে আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে তিনি তুমুল বিতর্কের সঙ্গে নির্বাচনগুলো পরিচালনা করেছেন, স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচন, সংসদ নির্বাচন, এগুলো তো ঘুরে ফিরে তো সারা বছর চলছিল, নতুন করে অভিযোগ তো উত্থাপিত হয়নি তার বিরুদ্ধে, তাকে তো পদত্যাগ করতে হয়েছে। অতএব শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপনের মাধ্যমে তাকে পদত্যাগ করতে হবে, এর কোনো কারণ নেই, অভিযোগ অনেক আগে থেকেই রয়েছে। এখন আব্দুল ওয়াহাব মিয়ার বিপরীতে হয়তো আরও যোগ্য লোক আছে, তারাও নিয়োগ হতে পারেন, তবে নিয়োগ প্রক্রিয়াটা খুব যে আটকে থাকবে, সাংবিধানিক শূন্যতা তৈরি হবে এক্ষেত্রে, বা কোনো ধরনের সমস্যায় পড়তে হবে সরকারকে, এটা মনে করার কোনো কারণ নেই। রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া, এরকম একটা খবর বণিক বার্তায় এসছে। বণিক বার্তা না হলে এই খবরটাকে আমি গুরুত্ব দিতাম না, এবং এই খবর বণিক বার্তায় আসার ফলে যে ইঙ্গিতটা আছে, যেটা আলোচনা অনেকে করছেন, সেটা যদি হয়ে থাকে, সেটা নিয়ে আমার খুব সিরিয়াস অবজারভেশন আছে, আপত্তি আছে, আমি এভাবেই বলতে চাই। অনেকে ইন্টারপ্রেট করছেন যেন ওয়াহাব মিয়া পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। রিপোর্টে কি লিখছে একটু দেখি, রিপোর্টে এটা উল্লেখ করেনি, কিন্তু এভাবে লিখেছে রিপোর্টটা, যে কোনো সময় রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। বিশ্বস্ত একটি সূত্র বণিক বার্তাকে এমন তথ্য জানিয়েছে। আমরা জানি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তার রাষ্ট্রপতি পদে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, বিশেষ করে এখন সাম্প্রতিক ডেভেলপমেন্টের পর না, শেখ হাসিনা পতনের পর থেকেই অনেকে খুব সিরিয়াসলি দাবি করেছেন যে এই ভদ্রলোককে চলে যেতে হবে,
যৌক্তিক কারণও আছে। আর সম্প্রতি তার মানি লন্ডারিং এবং অন্য দেশের একটা ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ, এসব কাণ্ড মিলিয়ে তার পদে থাকার সম্ভাবনা খুব কমে গেছে, এটা ধারণাই করা যায়। ফলে রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে এবং সেখানে নতুন একজন রাষ্ট্রপতি আসা খুব স্বাভাবিক, এবং ইঙ্গিত হচ্ছে জনাব ওয়াহাব মিয়া সেই দায়িত্ব পেতে পারেন। অ্যাটলিস্ট আমরা অনেকে কথা বলছি। আমি আবারও বলছি, বণিক বার্তা এরকম কোনো কথা ইঙ্গিতেও বলেনি, কিন্তু বড় দায়িত্বের কথা বলছে এবং যে কোনো সময় শব্দটা বলছে। কিন্তু যদি এটা হয়ে থাকে, আমি অগ্রিম কয়েকটা কথা একটু বলে রাখা দরকার বলে মনে করি। যারা ওয়াহাব মিয়ার একটা খুব বড় বিচারিক অসততার বা তার পেশাগত অসততার, অত্যন্ত বড় পেশাগত অসততার নজির আছে। যদিও এই ভদ্রলোক, আমি যতদূর জানি, আমি বিচারাঙ্গনের মানুষ নই, কিন্তু আমি খোঁজ খবর সেই সময়, এখন না, সেই সময় যখন নিয়েছিলাম তখন জানতে পেরেছে তিনি একজন বিচারক হিসাবে তার বেশ সুনাম ছিল। তিনি ভালোভাবে তার জ্ঞান প্রজ্ঞা এবং তার বিচার কাজে যে একটা আমানত, সেটা উনি মোটা দাগে রক্ষা করেই তার বিচার করেছেন, এরকম একটা ব্র্যান্ডিং তার ছিল। কিন্তু পরবর্তীতে এসে তিনি একটা অত্যন্ত ভয়ঙ্কর অসততা করেছিলেন বলে আমি বিশ্বাস করি। সেই কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তার নাম আসা উচিত হবে কিনা এবং রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত আমাদের নিতে দেওয়া উচিত হবে কিনা, এই আলাপগুলো আসতেই পারে। আমরা অনেকে জানি, জনাব এসকে সিনহা যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বা তাকে পালাতে বাধ্য করা হলো, তখন ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন এবং ওনার খায়েশ ছিল উনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু হননি। কিন্তু এই যে প্রধান বিচারপতি হওয়ার খায়েশ, তার জন্য তিনি কি করেছিলেন যা অত্যন্ত ন্যাক্কারজনক আমি মনে করি। সুতরাং ওনার এন্টায়ার লাইফে উনি যা যা করেছেন, তার যে সুনাম ছিল, সব একেবারে শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। এবং এরকম একজন মানুষ আমাদের রাষ্ট্রপতির পদে যাওয়া নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে। তার পদত্যাগের পর ওই সময়ে রিপোর্ট এসেছিল, আমরা যেটা তথ্য জেনে রাখি, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটা আপিল বিভাগে বাতিল হয়েছিল, সেখানে সংখ্যাগরিষ্ঠের রায় এসেছিল, কিন্তু তাতে তিনি রাখার পক্ষে, মানে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিলেন। ওনার সাথে আরো দুজন দিয়েছিলেন, 4-3 এভাবে স্প্লিট হয়েছিল। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের সময় একমাত্র বিচারপতি ওয়াহাব মিয়ার দ্বিমত ছিল। এবার তার অসততার জায়গাটাতে আসি। এসকে সিনহা যখন পালিয়ে যেতে বাধ্য হন, তীব্র চাপের মুখে ইদানিং তিনি কথা বলছেন, পালিয়ে যাওয়ার পরও কথা বলেছেন, সেখানে আমি এই জায়গাটা সেই সময়কার বিডি নিউজের একটা রিপোর্ট থেকে, বিডি নিউজ 24 একটা রিপোর্ট থেকে পড়ি। বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্টের বিরল এক বিবৃতি আসে, যাতে বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের উদ্ধৃত করে বলা হয়, বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় তার সঙ্গে কাজ করতে চান না তারা। আমরা খেয়াল করি, সিনহাকে যে চলে যেতে হলো, ওই সময় যদি আপিল বিভাগ স্ট্রং থাকতো, জনাব এসকে সিনহাকে হয়তো ভাবে চলে যেতে হতো না। কারণ সিনহা তার সাক্ষাৎকারে এবং তার তিনি একটা বই লিখেছেন, তাতেও স্পষ্টভাবেই বলেছেন এটা তার উপরে তীব্র চাপ ছিল যে অন্য বিচারকরা তার অধীনে কাজ করতে চান না এবং তার সাথেও কাজ করতে চান না। সুতরাং ওই সময় যেন ওয়াহাব মিয়া নেতৃত্ব দিয়েছেন, সেটা কেউ কেউ বলতে পারেন সরকারের চাপে, না আমি তা মনে করি না। ওনার খোয়াব ছিল, উনি পরবর্তীতে সেটা প্রমাণ দিয়েছেন। আসল জায়গাটা আসবো, যিনি আমাদের কত বড় ক্ষতি করেছেন। তো উনি এটা করেছেন, তখন যে সামষ্টিক ফাইট হতে পারতো, যার এত ইন্টিগ্রিটির কথা আমরা বলি, মানে সারপ্রাইজিংলি যারা এসকে সিনহা শেষ পর্যন্ত সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন এমন একটা ইস্যুতে, যেটা আবার জনগণের জন্য খুবই কল্যাণকর, কিন্তু তার আবার এসকে সিনহার কথা বলছি, তার আবার বিচারক হিসাবে খুব সুনাম ছিল না। তিনি বেশ দুর্নীতিগ্রস্ত ছিলেন বা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আছে, আমি সত্য মিথ্যা জানি না, অভিযোগ আছে। সেই মুহূর্তে তিনি বরং একটা ন্যায়সঙ্গত ফাইট করছিলেন জনগণের পক্ষে, জনগণের হয়ে। কিন্তু জনাব ওয়াহাব মিয়া সেটাকে নষ্ট করেছেন অন্য বিচারকদেরকে তার কবজায় নিয়ে। এটা একটা মারাত্মক অসততা বলে আমি মনে করি। তার প্রধান অসততাটা বলি, উনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন এবং উনি মনে করেছিলেন যে তিনি প্রধান বিচারপতি হবেন। না, তিনি প্রধান বিচারপতি হননি। জনাব মাহমুদ হোসাইন, এতে তার জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল। যদিও বাংলাদেশের ইতিহাসে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রচুর ইতিহাস আছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যায়, কিন্তু ভারতে অন্তত মোটা দাগে আমি গত রিসেন্ট বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে দেখছি জ্যেষ্ঠতা লঙ্ঘন না করার একটা রীতি আছে। ভারতেও করা যাবে না তা না, রীতি আছে। আমাদের এই রীতি বহু আগেই ভাঙা হয়েছিল। সুতরাং মাহমুদ হোসেনকে যখন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়, তখন ঠিক সে সময় মুহূর্তের মধ্যে যেন ওয়াহাব মিয়া পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। তিনি প্রধান বিচারপতি হতে চেয়েছিলেন, হতে পারেননি।
এবং এই লোভে তাকে দিয়ে সরকার একটা ভয়ঙ্কর কাজ করিয়েছে এবং উনি এটা একটা মারাত্মক অসততা করেছেন জনগণের সাথে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। এসকে সিনহার সাথে সমস্যা সরকারের প্রথম শুরু হয় ষোড়শ সংশোধনীর রায় দিয়ে। ওই রায়ের অবজারভেশনে এসকে সিনহা, ওই রায়টা আমি পড়েছি, ওই রায়টা নিয়ে আমি একটা রিপোর্ট তৈরি করেছিলাম, তো সেটার কারণে পুরো রায়টা পড়েছি এবং এটা ট্রু, ওইটার অবজারভেশনে অনেকগুলো সমালোচনা সরকারের আছে, সিরিয়াস ধরনের সমালোচনা আছে। সেটা তো ছিলই। এরপর এসকে সিনহার সাথে এবং এই সময় থেকে দীর্ঘদিন সরকার একটা বিষয় নিয়ে সিরিয়াস সংঘাত ছিল, সেটা হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি। আমরা জানি বাংলাদেশে নিম্ন আদালত সরকারের সিরিয়াস রকম নিয়ন্ত্রণে ছিল এবং আছে। একটু যদি বলে রাখি, আমাদের সংবিধানে নিম্ন আদালত সংক্রান্ত যে আর্টিকেল, দুটো আর্টিকেল নিয়োগ এবং তাদের শৃঙ্খলা বিধি, সেটা 115 এবং 116, এই জিনিসটা 72-এর সংবিধানে এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের উপরে দেওয়া আছে। তার মানে নিম্ন আদালতে যারা আছেন তাদের নিয়োগ, পদোন্নতি, বদলি, ছুটি যা যা আছে সবকিছু সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। এবং আর্টিকেল 109 যেটা, সেখানেও বলা আছে অধস্থন আদালত সব আমাদের সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে। কিন্তু বাকশাল করার সময় এটা প্রেসিডেন্টের হাতে নিয়ে আসা হয়। তার মানে প্রথম চতুর্থ সংশোধনীর মাধ্যমে, মানে একটা প্রেসিডেন্ট যখন তখন যে কোনো বিচারক নিয়োগ করবেন, বদলি করবেন, এই রকম, মানে ওনাকে সম্রাট বানানো হয়েছিল আমরা জানি। এর পরবর্তীতে জিয়া যখন ক্ষমতায় আসেন, তারপরে এসে এখানে এভাবে যুক্ত করা হয় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলাপ করে করবেন। আমি বহুবার বলেছি এই কথা, আপনারা জানেন যারা কনস্টিটিউশন একটু বোঝেন, বেসিক বোঝেন। কনস্টিটিউশন আর্টিকেল 48-এর 3 অনুযায়ী। দর্শক, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আসলে শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় পদত্যাগ করতে পারেন এবং বিভিন্ন মহলে শোনা যাচ্ছে তার পদত্যাগের কথা। অন্যদিকে তিনি যদি পদত্যাগ করেন তাহলে নতুন রাষ্ট্রপতি হিসেবে আব্দুল ওয়াহাবকে নিয়োগ দেওয়া হতে পারে। এবং আপনারা জানতে পেরেছেন কে এই ওয়াহাব মিয়া। শেখ হাসিনার শাসনামলে তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি বেশি দিন সেখানে থাকতে পারেননি, কারণ তিনি অন্যায়ের বিপক্ষে কথা বলেছিলেন এবং তিনি নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন। বিভিন্ন কারণে শেখ হাসিনা সরকারের একজন অপছন্দের মানুষ হয়ে ওঠেন তিনি। দর্শক, যারা সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে এবং ন্যায়ের পক্ষে চলে, তাদেরকে দেশের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করা উচিত। দর্শক, রাষ্ট্রপতি হিসেবে আপনি কাকে দেখতে চান, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।